সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজ মাসের প্রথম শুক্রবার, যথারীতি জব রিপোর্ট আজ বেরিয়েছে শুক্রবার সকালে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স তাদের তথ্য জানিয়েছেন, সেটা আমি তুলে ধরবো, এবং ইমিগ্রেশনের 3টি আপডেট থাকবে। এর সাথে সামনে যে অর্থনৈতিক মন্দার কথা অনেকেই বলছেন, সেটি কেন এবং কি আকার ধারণ করতে পারে সেটির বেশ কিছু তথ্য আমি তুলে ধরবো। শুরু করবো প্রথমেই জব মার্কেট থেকে। কাজেই শুক্রবার সকাল যেটি বলছিলাম, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স তাদের সর্বশেষ জব রিপোর্ট প্রকাশ করেছেন। এই সপ্তাহ ছিল খুব ব্যস্ত অর্থনৈতিক সূচির মধ্যে ছিল সব কিছুই। ইনভেস্টররা, তাদের কাছে প্রধান প্রশ্ন ছিল, জানুয়ারিতে আমরা 1,30,000 কর্মসংস্থান যোগ করেছিলাম এবং ফেব্রুয়ারিতে কোনো কর্মসংস্থান যোগ করেনি ইউএস জব মার্কেট, বরঞ্চ আমরা হারিয়েছিলাম 92,000 চাকরি। ওকে, তো এই যে বড় ওঠানামার পর পেরোল সংখ্যাগুলি কি আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে, এটি ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এই যে ইনভেস্টর যারা আছেন, মঙ্গলবার তারা দেখেছিলেন যে কনফারেন্স বোর্ডের মার্কেট সেন্টিমেন্ট ছিল, প্রত্যাশার তথ্যের দিকে নজর দিচ্ছিলেন তারা, কি তাদের প্রত্যাশা। একই দিনে জব ওপেনিং, লেবার টার্নওভার সার্ভে, জলস রিপোর্ট যেটি আমরা বলে থাকি, সেটি বের হয়েছে। বুধবার বেরিয়েছিল দ্য এডিপি রিপোর্ট, উইচ ইজ পাবলিক সেক্টরের যে প্রাইভেট সেক্টরের যে কর্মসংস্থান সেটি। এই রিপোর্ট থেকেও আমরা জব মার্কেট বা শ্রম বাজার যেটি আমরা বলে থাকি, অতিরিক্ত তথ্য আসছে। আজ সকালে যে জব রিপোর্ট বেরিয়েছে সেটি আসলে আমরা যদি অনস্ক্রিনে দেখি, অনেক প্রত্যাশা ছাড়িয়ে গেছে, অনেকের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এটি একটি, আপনারা বলতে পারেন এটি একটি ব্লকবাস্টার রিপোর্ট। কতখানি কি আমরা একটু পর্যালোচনা পরে করব। এটি কি বলছে, মার্চ মাসে সর্বমোট 1,78,000 নতুন কর্মসংস্থান চাকরি তৈরি হয়েছে আমেরিকার মার্কেটে, যেখানে ওয়াল স্ট্রিট বিজ্ঞ যারা আছেন তাদের কনসেনসাস এস্টিমেট ছিল যে হয়তোবা 59,000 কর্মসংস্থান তৈরি হবে এ মাসে, কিন্তু তৈরি হয়েছে 1,78,000। ফেব্রুয়ারির যে পরিসংখ্যান, যে আপনারা যদি দেখেন, যে এটি গত 5 বছরের পরিসংখ্যান কর্মসংস্থানের, ওকে, 2022 সাল থেকে। গুড। সো ফেব্রুয়ারির যেটি আছে সেটি ছিল 41,000 কর্মসংস্থান কমিয়ে, অর্থাৎ ফেব্রুয়ারিতে যে বলা হচ্ছে যে 92,000 কর্মসংস্থান আমরা হারিয়েছি, তার সাথে আরও মাইনাস করতে হবে 41,000। ওকে, জানুয়ারিতে যেটি তারা বলছিলেন যে 1,30,000 কর্মসংস্থান বাম্পার তৈরি হয়েছিল, সেটি তারা রিভাইজ করে বলছেন এখন না, সেখানে আরও 34,000 বেড়েছে। অর্থাৎ জানুয়ারিতে তার অর্থ হচ্ছে 1,60,000 কর্মসংস্থান তৈরি হয়েছিল। ফলে 3 মাসের গড় যদি আপনি ধরেন, তাহলে এটি দাঁড়াবে অ্যাভারেজ প্যাস্ট 3 মান্থস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 68,000 প্রতি মাসে কর্মসংস্থান তৈরি হয়েছে। মনে রাখবেন, আমেরিকাতে সুস্থ অর্থনীতি চলার জন্য এবং কর্মসংস্থান ঠিক রাখার জন্য প্রতি মাসে 1 লক্ষ কর্মসংস্থান তৈরি করতে হবে। দিস ইজ দ্য গোল, আর না হলে অর্থনীতি নিচের দিকে যায়। ওকে, আনএমপ্লয়মেন্ট রেট কোথায় আছি আমরা? বলছেন যে আনএমপ্লয়মেন্ট রেটও কমে এসেছে 4.3%, যেটি ছিল গত মাসে 4.4%। বেতন ভাতা, আচ্ছা, বেতনের প্রবৃত্তির ভার, অর্থাৎ আপনি যে টাকা পান সেটি বেড়েছে, তারা বলছেন, অর্থাৎ পরিসংখ্যান বলছে ওয়েজেস মজুরির প্রত্যাশার তুলনায় কম হারে বেড়েছে কিন্তু কম। আওয়ারলি আর্নিং তারা বলছেন 0.2%, এবং গত বছরের সাথে তুলনা করলে 3.5% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বৃদ্ধির পরিমাণটি তেমন কিছু নয়। ওকে, নাও গত 2022 সালের পর থেকে এটি আসলে সর্বনিম্ন। আপনারা যেটি এখন দেখছেন সেটা হচ্ছে কোন সেক্টরে কতখানি কর্মসংস্থান তৈরি হয়েছে। হেলথ কেয়ার খাতে হচ্ছে সবচেয়ে বেশি অবদান রেখেছে। এই খাতে মোট 76,000 নতুন কর্মসংস্থান যোগ হয়েছে, যেটা আপনারা দেখছেন সেটা কম্বাইন্ড এডুকেশন অ্যান্ড হেলথ। 92,000 এখানে বলছে, 91,000। এখানে একটি ফাঁক আছে, পুরো জিনিসটা পড়ার পরে সেই ফাঁকটি আমার চোখে ধরা পড়েছে, আমি কিছুক্ষণ পরে বলছি। ফেব্রুয়ারিতে হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছেন, কাইসার পার্মানেন্ট একটি স্ট্রাইক হওয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল সবচেয়ে বেশি। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স জানিয়েছে যে অ্যাম্বুলেটরি সার্ভিস কেয়ার, এখানে 58,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, যার মধ্যে 35,000 ছিল। এখানে হচ্ছে আসল জিনিসটি, এই যে হেলথ কেয়ারের 76,000 কর্মসংস্থান যোগ হয়েছে, তার মধ্যে আসলে 35,000 স্ট্রাইকে ছিলেন, তাদেরকে ধরা হয়নি গতবার, তারা এখন কাজে ফেরত গেছেন। এই 35,000 হচ্ছে নতুন করে তারা বলছেন যে দিস ইজ এ নিউ এমপ্লয়মেন্ট। আমি জানি না স্ট্রাইকে থাকলে আপনি কিভাবে এমপ্লয়মেন্ট হারিয়ে যান। ওকে, সো এটি হচ্ছে এই ঘটনা। সো আপনি যদি সত্যিকার অর্থে চিন্তা করেন, তাহলে আপনি যদি বাদ দেন 91,000 এডুকেশন অ্যান্ড হেলথ, তার মধ্যে 35,000 এখান থেকে, আর যে হেলথ কেয়ার আপনি জানেন যে
ট্রাম্প প্রশাসন এটি বরাবরই এখান থেকে অর্থ কমাচ্ছেন, ফান্ডিং কমাচ্ছেন। তারপরে এখানে কিন্তু সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হচ্ছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে লিজার অ্যান্ড হসপিটালিটি, অর্থাৎ রেস্টুরেন্টস অ্যান্ড অল দিস থিংস, 44,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। এডিপি রিপোর্টও তাই বলছিল। ওকে, নাও কনস্ট্রাকশনে তারা বলছেন নতুন করে উদ্দীপনা দেখা গেছে এবং এখানে 26,000 কর্মসংস্থান তৈরি হয়েছে। ম্যানুফ্যাকচারিং 15,000, গুড নাম্বার, মাইনাস হয়নি অ্যাটলিস্ট, বাট ইট ইজ নট এনাফ। ওকে, রিটেলে যোগ হয়েছে, বিজনেস সার্ভিসে যোগ হয়েছে, কিন্তু গভর্নমেন্ট খাতে কর্মসংস্থান কমেছে 8,000। ওকে, এই যদি ফলাফল হয় তাহলে যে কেউ বলবে যে ওকে, ভেরি গুড জব রিপোর্ট, ওয়ান্ডারফুল। কিন্তু আমি আপনাদেরকে বলবো প্লিজ একটু সন্দিহান থাকবেন। এখনকার যে রিপোর্টগুলো বের হচ্ছে, এই রিপোর্টগুলো বের হওয়ার সাথে অনেক কিছু সম্পর্ক যোগ আছে। যেমন ট্রাম্প প্রশাসন তারা চান ইন্টারেস্ট রেট কমাতে, কিন্তু যদি লেবার মার্কেট ভালো না থাকে, লেবার মার্কেট যদি শেকি থাকে, ইটস ইন আ উইক সিচুয়েশন, আপনি তো ইন্টারেস্ট রেট কমাতে পারবেন না। ইনফ্লেশন যদি বেশি থাকে, ইনফ্লেশন আপনি কমাতে পারবেন না। এই বছর এই আগামী সপ্তাহে বা তারপর সপ্তাহে আমরা সিপিআই ইনফ্লেশন রিপোর্ট পাবো, তখন বোঝা যাবে যে মার্চে ইনফ্লেশন কতখানি বেড়েছে, এবং সবাই বলছেন যে ইনফ্লেশন অনেক বাড়বে। তাহলে ফেডারেল রিজার্ভের কোনো উপায় থাকবে না ইন্টারেস্ট রেট কমানোর। যদি এই নাম্বারসগুলো ভালো না দেখা যায়, তাহলে কিন্তু তাদের কোনো উপায় থাকবে না। দে নিড এ স্টোরি। এখন এই নাম্বারগুলো কতখানি বিশ্বাসযোগ্য সেটি আমি গত সপ্তাহে বলেছি, গত মাসেও বলেছি, তার আগের মাসেও বলেছি। উই হ্যাভ টু সি। কিন্তু এই মুহূর্তে যেটি আছে সেটি আমি তুলে ধরছি। উই হ্যাভ টু টেক ইট উইথ এ গ্রেন অফ সল্ট। নাও, জলস রিপোর্ট, আমেরিকার যে জব মার্কেট আছে, শ্রম বাজার, এটি যে ধীর হয়ে গেছে অনেক দিন ধরে, এটি নতুন করে কিছু বলার নেই। আপনারা যারা আছেন ফিল্ডে, যারা আছেন, আপনারা সবাই জানেন যে দ্য জব মার্কেট ইজ রিয়েলি ইন এ ব্যাড শেপ। সো দ্য লেবার ডিপার্টমেন্টের নতুন তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির যে কী পরিমাণ চাকরি খালি ছিল, আসলে এটার জব ওপেনিং বলি আমরা, এবং জব টার্নওভার রেট, ওকে, সেটি বলছে যে ফেব্রুয়ারিতে 6.9 মিলিয়ন কর্মসংস্থান ওপেন ছিল। ওকে, যা আগের মাসের তুলনায় 3,50,000-এরও কম, উইচ ইজ জানুয়ারিতে, অর্থাৎ 3,50,000-এর কম ওপেনিং ছিল। একই সময়ে নতুন নিয়োগ যেটি আছে, যে পরিমাণ হায়ারিং হয়, সেটি ছিল 4.8 মিলিয়নে দাঁড়িয়েছে। এই দুটি যদি পরিসংখ্যান আমরা দেখি, 2020 সালের পরে, অর্থাৎ কোভিড-19 মহামারীর পর, এটি হচ্ছে সর্বনিম্ন স্তর, অর্থাৎ খুব বেশি পরিমাণ কর্মসংস্থান তৈরি নেই। আমার মনে আছে 2 বছর আগেও যখন আপনাদের সাথে কথা বলছিলাম, তখন বলেছিলাম এক একজন মানুষের জন্য 3টি করে জব ওপেনিং ছিল। ওকে, সো হোয়াট ডাজ দিস মিন? অর্থনীতিবিদরা বলছেন যে অর্থনৈতিক অনিশ্চয়তা, বাড়তি খরচ, ইনফ্লেশন বাড়ছে, সরকার গভর্নমেন্ট বলছেন 2.4% ইনফ্লেশন। আই ডু নট বিলিভ ইট। অর্থনীতিবিদ যারা আছেন তারাও বিশ্বাস করেন না, ওয়াল স্ট্রিটও বিশ্বাস করেন না। আমরা সবাই জানি যেটি আপনি দেখবেন সেটির সাথে দুই গুণ করতে হবে আপনাকে। ওকে, সো অর্থনীতিবিদরা বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা, বাড়তি খরচ, এবং যে ওয়ার্ল্ড ওয়াইড বৈষয়িক উত্তেজনা, ইরান ওয়ার কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ খুব করছেন না, এবং খুব সতর্কভাবে করছেন, যদিও করে থাকেন যখন করছেন তারা। যদিও এটি এখন লে অফ তুলনামূলকভাবে, অর্থাৎ ছাঁটাইয়ের তুলনামূলকভাবে কমে গেছে, এবং বেকারত্বের হার এখনও 4.4%, তারা বলছে 4.3%। তবুও সামগ্রিক যে প্রবণতা আছে জব মার্কেটের বা চাকরির বাজারের, এটি যে কোনো সময়ের তুলনায় অত্যন্ত মন্থর, ধীর অ্যান্ড শীতল। ওকে, এনভায়রনমেন্টটা দাঁড়িয়েছে এখন এরকম: লো হায়ার অ্যান্ড লো ফায়ার সিচুয়েশন, অর্থাৎ স্ট্যাগনেন্ট। এটি কোনো কাজে আসছে না। ওকে, নাও এটি হলো জলস রিপোর্ট। গতকাল সকালে যেটি রিপোর্টটি বেড়েছে সেটি অরাকলের। আমি যদি দেখি অন স্ক্রিনে, অরাকল কি বলছে? অরাকল বলছে প্রথমে আমি মনে করেছিলাম ইটস এপ্রিল ফুল জোক, ওকে, বাট ইটস ভেরি ক্রুয়েল। অনেকেই তাই মনে করেছেন, বাট বাস্তব বলছে ইন রিয়ালিটি টেক জায়ান্ট অরাকল ইমেল পাঠিয়েছেন তাদের ওয়ার্কারসদের মানডে মর্নিং, ওকে, 6টার সময়, সকাল 6টায়, মার্চ 31st, লাস্ট ডে অফ দ্য মান্থ। এটা ওয়াজ পিঙ্ক স্লিপ, অর্থাৎ ইউ আর ফায়ার্ড। কতজন? 30,000 ওয়ার্কার, 30,000 ওয়ার্কার তারা ফায়ার করেছেন। দিস ইজ নট এ গুড নিউজ। নাও, এই যে শ্রম বাজারের কথা আমি বললাম, এখন জলসের কথা বললাম, এটিতে সামগ্রিকভাবে আপনি বুঝতে পারবেন যে অর্থনীতির অবস্থা কিন্তু ভালো নয়, সেরকম নয়, আসলে ভালো নয়। উই অল নো দিস। ওকে, স্টক মার্কেট ইজ অল ইন রেড। গত সপ্তাহে মানে খুবই বাজে অবস্থা ছিল, 1.7% লস করেছিলেন। ওকে, এই সপ্তাহে
গতকালকে ভালো হয়েছিল, কেন হয়েছিল? বিকজ সবাই আশা করছিলেন যে বুধবার রাতে যখন ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা করবেন তখন উনি হয়তো বলবেন যে যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে। দ্যাট ওয়াজ আ বিগ থিং, পার্ট অফ ইট, ওকে? কিন্তু সেটি হয়নি, ওকে? পড়েনি খুব একটা, কিন্তু খুব একটা ভালো অবস্থা নেই। কিন্তু এই সমস্ত যখনই কথা বলছি তখন একটি প্রশ্ন চলে আসে যে তাহলে ইন্টারেস্ট রেটের কী হবে? ইন্টারেস্ট রেট কোথায় যাবে? এটি তো কমানোর কথা প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং উনি বারবার এটি বলছেন, এবং উনি কেভিন ওয়ার্স যাকে নিয়োগ করেছেন উনাকে নিয়োগ করার অন্যতম কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট কমিয়ে আনতে হবে। কিন্তু আমরা প্রথমে দেখে নিব ইন্টারেস্ট রেট কমলো কি না কমলো, কমেনি আমরা তো জানি। মিটিং আছে এই মাসে, আছে এই মে মাসে আছে, এই জুন মাসে আছে, কিন্তু সেটি পরের কথা। এখন মর্টগেজ রেটই বাড়তে শুরু করেছে। সো মর্টগেজ রেট ইজ অন দ্য রাইজ। গত 5 সপ্তাহ ধরে 30 ইয়ার মর্টগেজ যেটি আছে এখন এটা 6%-এর উপরে চলে গেছে। মর্টগেজ অ্যান্ড রিফাইন্যান্সিং ইন্টারেস্ট যেটি আছে এটি বাড়তে শুরু করেছে। শেয়ার অ্যান্ড বন্ড বাজার, এই যে শেয়ার মার্কেট অ্যান্ড দ্য বন্ড মার্কেট বোথ, প্রেসিডেন্টের প্রতিটি ওয়ার্ডের সাথে, প্রতিটি কথার সাথে, প্রতিটি বক্তব্যর সাথে ওঠানামা করছে। ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে এমন ইঙ্গিত পেলে বাজার ইতিবাচক হয়েছে, বিকামস পজিটিভ, এই প্রবণতা দেখা যাচ্ছে। যখনই উনি সংঘাত আরও বাড়তে পারে বলছেন এবং উনি থামাবেন না বলছেন, পাথর যুগে পাঠিয়ে দেবেন, প্রস্তর যুগে পাঠিয়ে দেবেন ইরানকে, তখন সাথে সাথে বাজার আবারও অস্থির হয়ে যাচ্ছে। বাজার বলতে আমি স্টক মার্কেটের কথা বলছি। এর ফল হিসাবে এই ওঠানামার জন্যে, এইরকম ওঠানামার পরিপ্রেক্ষিতে 30 ইয়ার ফিক্সড মর্টগেজ ইন্টারেস্ট রেট টানা 5 সপ্তাহের মতো ধরে বাড়ছে। ফ্রেডি ম্যাকের তথ্য অনুসারে গত পরশুদিন বুধবার শেষ হওয়া যে সপ্তাহ হলো, 30 বছরের 30 ইয়ার ফিক্সড মর্টগেজ রেট 8 বেসিস পয়েন্ট বেড়ে 6.46% পৌঁছেছে, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। একই সময় 15 বছরের যেটি আছে 15 ইয়ার ফিক্সড মর্টগেজ যেটি আছে ইন্টারেস্ট রেট, সেটিও বেড়েছে 2 বেসিস পয়েন্টে, এখন সেটি দাঁড়িয়েছে 5.77। নাও আপনারা অনেকে আছেন যারা বাড়ি খুঁজছেন, কিনছেন। আমি গত সপ্তাহে হাউজিং মার্কেট নিয়ে কথা বলেছি বিস্তারিত, যারা দেখেননি একটু দেখে নেবেন। কিন্তু এই যে ইন্টারেস্ট রেট এখন বাড়লো, তাদের জন্য একটি কথা আমি বলবো। স্প্রিং হোম বাইং সিজন এটি কিন্তু পুরো দমে চলছে, রাইট? এখন যারা সম্ভাব্য ক্রেতা আছেন, আপনিও হতে পারেন সেটি, তাদের উচিত হবে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দ্য বেস্ট মর্টগেজ রেট আপনার জন্য বেছে নেওয়া, বের করে নেওয়া। কারণ আপনি কেন এটা, আপনি এক জায়গা থেকে কোটেশন নেবেন না, আপনি 2-3 জায়গা থেকে কোটেশন নেবেন। একজন একটা কথা বললে আপনাকে যদি আপনার কাছে মনে যদি হয় যে না, দিস ইজ নট গুড ফর মি, অথবা এখানে কোনো ফাঁক আছে, আমি বুঝতে পারছি না, অনেক বেশি ইন্টারেস্ট রেট বলা হচ্ছে, এবং অনেক সময় অসাধু রিয়েল এস্টেট আছেন, মর্টগেজ ব্রোকার আছে যারা বলেন ও আপনার তো সেরকম ইনকাম নেই, অথবা আপনার তো ক্রেডিট স্কোর সেরকম ভালো নয়, কাজেই আপনাকে কিন্তু আপনার কিন্তু এই পেমেন্ট করতে হবে, সেই পেমেন্ট করতে হবে, আন্ডার দ্য টেবল আরও $50,000 দিতে হবে। ডোন্ট ডু ইট। আপনাকে বের করতে হবে ওই রিয়েল এস্টেট যে আপনাকে হেল্প করবে। শপ অ্যারাউন্ড, কারোর সাথে স্যাটেল হবেন না। সো আপনাকে কী করতে হবে, একাধিক কোটেশন নিতে হবে, এবং সম্ভাব্য যদি আপনি সেটি করেন, আই উইল টেল ইউ দিস মাচ, যে আপনি $1,000 বাঁচাতে পারবেন। আপনার যদি ইন্টারেস্ট রেট কম হয়, আপনার পেমেন্ট কম হবে, আপনার মর্টগেজ কমে আসবে, এবং আপনি $1,000 বাঁচাতে পারবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই অসাধু অনেকে যারা আছেন তারা কিন্তু যখন ক্লোজিং করেন, এই ক্লোজিংগুলোর কারণে তারা কিন্তু অনেক সময় বলেন যে ক্লোজিং কস্ট 6%, 7%, 10%। নো, ক্লোজিং কস্ট শুড নট বি মোর দেন 4%। সামটাইমস আপনি যদি ভালো ডিল পান, ইট কুড বি 2%। ইট ডিপেন্ডস। সো আপনাকে কিন্তু শপ অ্যারাউন্ড করতে হবে। ডোন্ট স্যাটল ফর এনিথিং। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি ক্রয় করতে রাজি আছেন, আপনার পেপারসের প্রবলেম থাকতে পারে, সেটি ঠিক করে নেওয়া, একজন সিপিএর সাথে দেখা করবেন, বসবেন, ঠিক করে নেবেন, বাট ডোন্ট স্যাটল ফর লেস। দিস ইজ মাই অ্যাডভাইস। আই নো আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, বাট আই এম টকিং ফ্রম মাই এক্সপিরিয়েন্স। ওকে, নাও এই সমস্ত যে কথাবার্তা আমরা বললাম, এখন তাহলে আমরা কোথায় আছি? দ্য রিস্ক ফর স্ট্যাগফ্লেশন ইজ রাইজিং, বাড়ছে, খুব দ্রুতভাবে বাড়ছে ইন দ্য ইউনাইটেড স্টেটস এখানে। সো অনেকে প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন? এটি আমি আপনাদের জন্য বাংলায় করেছি, ওকে, যাতে আমরা বুঝতে পারি। সো উই ক্যান হেল্প টু ডিফাইন ইট, সংজ্ঞাটা আমরা বুঝতে পারি। সো আমি যেটা করেছি, আই অ্যাস্ক গুগল এআই, ওকে, সো যাতে বাংলাও করতে পারি, আমরা সবার জন্য বুঝতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন, যখন
একটা রিসেশন আসে, when you have a recession, একটা অর্থনৈতিক মন্দা আসে, তার সাথে ইউ হ্যাভ এ স্লো অর নেগেটিভ ইকোনমিক গ্রোথ। আপনার এখন যেটি চলছে, আমাদের অর্থনীতি খুবই স্লো, আমাদের এখনও নেগেটিভ ইকোনমিতে গ্রোথে যায়নি, কিন্তু আমরা কিন্তু খুব একটা ভালো রাস্তায় নেই, উই আর ইন এ ভেরি শেকি গ্রাউন্ড। ওকে, নাও, এবং তার সাথে সাথে যখন আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকে, ওকে, দ্য নাম্বারস আমি আপনাদের যেটা দেখালাম, দিস ইজ নট গুড নাম্বার, নট ব্যাড নাম্বার বাট নট গুড নাম্বার আইদার। আনএমপ্লয়মেন্ট গত সপ্তাহে আমি বলেছিলাম, না তার আগের সপ্তাহে, যে আনএমপ্লয়মেন্ট যেখানে আছে সেখান থেকে যাওয়ার একটি রাস্তা আছে, সেটা হচ্ছে উপরের দিকে, অর্থাৎ আনএমপ্লয়মেন্ট বাড়বে। ওকে, অ্যান্ড যখন অর্থনীতি স্লো হয়ে আসে, ইট স্লোজ ডাউন অর কন্ট্রাক্টস, সংকুচিত হয়ে যায়, খুব কম মানুষেরই কর্মসংস্থান থাকে, দেন there is going to be demand destruction। তার অর্থ কি, যে পরিমাণ চাহিদা মার্কেটে থাকে দ্রব্যের জন্য, পণ্যের জন্য, হাউজিংয়ের জন্য, রেন্টিংয়ের জন্য, ডাজেন্ট ম্যাটার, ইউ জাস্ট নেম ইট, ওকে, ব্যবসার জন্য অথবা আপনি বাজার করার জন্য, সেটা কমে আসে, ডিস্ট্রয় হয়ে যায়, দ্য ডিম্যান্ড ডিস্ট্রাকশন। ওকে, তার কারণ কি, আপনার হাতে পয়সা থাকবে না, মানুষের হাতে অর্থ থাকবে না, অ্যান্ড দেন তখন তার ফলশ্রুতিতে কী হয়, যে জিনিসটি এখন বিক্রয় হচ্ছে $100, সেটি প্রথমে $90 হবে, তারপরে $80 হবে, এমন হতে পারে $50, অর্থাৎ 50% কমে আসতে পারে, দ্য প্রাইস ফল। সো আপনার কাছে একটা সিনারিও হবে, এটারে বলে ডিসইনফ্লেশন। আমরা এখন ইনফ্লেশনের কথা শুনছি, যখন সব কিছু ঊর্ধ্বগতিতে মূল্য বাড়ছে। ডিসইনফ্লেশন হচ্ছে তার ঠিক অপোজিট, অর ডিফ্লেশন। ওকে, এটি হচ্ছে রিসেশন, দ্যাট ইজ দ্যাটস এ রিসেশন। নাও স্ট্যাগফ্লেশন, যেটি আপনারা এখন দেখছেন, খুব সহজে বুঝে নেবেন, ইকোনমিক গ্রোথ নিম্নমুখী, ইনফ্লেশন ঊর্ধ্বমুখী, আনএমপ্লয়মেন্ট ঊর্ধ্বমুখী। ওকে, ইটস এ ভেরি আনইউজুয়াল কম্বিনেশন, মনে রাখবেন। অ্যান্ড হিস্টোরিক্যালি এটি খুব ডিফিকাল্ট ম্যানেজ করা, যদি এই সিচুয়েশনে যায় অর্থনীতি বা একটা দেশ, তখন এটা ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। তার কারণ হচ্ছে, উইথ দ্য ইনফ্লেশন, যখন ইনফ্লেশন থাকে, আপনার মানে ইউ হ্যাভ এ স্লো আর নেগেটিভ ইকোনমিক গ্রোথ। নেগেটিভ ইকোনমিক গ্রোথ হয়, কিন্তু নেগেটিভ। অ্যান্ড কী হয়, অর্থনীতির আনএমপ্লয়মেন্ট বাড়তে থাকে, লাইক এ রিসেশন। বাট অন টপ অফ দ্যাট, এটার সাথে যদি হাই ইনফ্লেশন যোগ হয়ে যায়, অ্যান্ড দিস ইজ এ ডেডলি কাম্বো, তখন এটা ডেডলি একটা কম্বিনেশনে তৈরি হয়ে যায়, অ্যাটলিস্ট উইথ দ্য রিসেশন। ওকে, নাও যখন আপনার প্রাইস নিচের দিকে নামতে থাকে, অর্থাৎ কমতে থাকে, they are not going up, এখন যেরকম আছে, you have prices they're not coming down, কমছে না, দ্রব্যমূল্য কমছে না, কিন্তু যত দ্রুত বাড়ার কথা তত দ্রুত বাড়ছে না। সো এটি হয় কিভাবে, হাউ ডাজ দ্যাট হ্যাপেন? আমরা কিভাবে স্ট্যাগফ্লেশনের শিকার হয়ে যেতে পারি? হাউ ডু উই গেট স্ট্যাগফ্লেশন? এটি ঘটে বা ট্রিগার্ড হয় বাই কম্বিনেশন অফ সাপ্লাই শক, অর্থাৎ যেটা এখন হচ্ছে অয়েলের ক্ষেত্রে, সাপ্লাই সরবরাহ একটা বিঘ্ন ঘটে, পোর মনিটারি পলিসি, দুর্বল অথবা খুবই বাজে অর্থনৈতিক পলিসি, এবং বিশ্বাস করুন আর না করুন, এটি কিন্তু বোথ আর হ্যাপেনিং নাও, বোথ আর অকারিং নাও, দুটি এখন হচ্ছে ইন দিস কান্ট্রি, রাইট? বিশ্বব্যাপীর কথা বাদই দিলাম, আমরা এখানে আছি, আমাদের কথাই বলছি, অ্যান্ড এটির প্রভাব বিশ্বব্যাপী পড়বে, কারণ ইউএস ডলার ইজ এ রিজার্ভ কারেন্সি, ওকে, ইটস এ কনজিউমার মার্কেট। সো আপনারা হয়তো অলরেডি জানেন যে কথাটা আমি বলছি, ডিউ টু আওয়ার স্পেশাল মিলিটারি অপারেশন, আপনারা সবাই এটা জানেন, আই এম টকিং অ্যাবাউট ইরান ওয়ার, উইচ ইজ ইউফেমিজম, ইন এনি ফর্ম আপনি কথা বলেন। আমরা এখন যে এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে একটা তীব্র সাপ্লাই শক। কোথায়? ইন অয়েল, পেট্রোলিয়াম, অয়েল ইন জেনারেলি, গ্যাস, ওকে। অ্যান্ড অফকোর্স এই কারণে, ওয়েল, বেসিকলি oil is no longer flowing through. অয়েল যেভাবে সরবরাহ চলছিল, এই সরবরাহটি এখন সেভাবে নেই। দ্য অয়েল ইজ নো লঙ্গার ফ্লোয়িং থ্রু দ্য স্ট্রেট অফ হরমুজ, যেটি আপনারা দেখছেন, আনলেস আপনি ইরানকে পে করেন ইউয়ানে, অথবা আপনি ইরানকে টোল পে করেন। 20 বিলিয়ন ব্যারেল অফ অয়েল এখান থেকে প্রতিদিন বের হয়। 20 বিলিয়ন barrels of oil flows through the Strait of Hormuz daily basis, on a daily basis. অথবা at least used to, এখন সেই ফ্লোটা অনেক কম।
কিন্তু এটির পরিমাণ কিন্তু 20 বিলিয়ন, রাইট, 20 মিলিয়ন, দুঃখিত, ব্যারেল, which is a lot. আপনাকে মনে রাখতে হবে দ্য গ্লোবাল প্রোডাকশন অফ অয়েল যেটি আছে, এটি কিন্তু সারা বিশ্বব্যাপী যে প্রোডাকশন হয় অয়েলের, এটি হচ্ছে 100 মিলিয়ন ব্যারেল আ ডে, 100 মিলিয়ন ব্যারেল আ ডে। নাও ট্যারিফ, এই যে ট্যারিফ বসানো হচ্ছে এখন থ্রু দ্য স্ট্রেইট অফ হরমুজ, যেটি ইরান বসিয়েছে, এটি ইটস ডাউন, এই ট্রাভেল এখন ইজ ডাউন এই মুহূর্তে, আমরা গত এক সপ্তাহের কথা বলছি, 97%। এই ট্রাভেল থ্রু দ্য স্ট্রেইট কমে এসেছে 97%। অন এ টিপিক্যাল ডে, যে একটা সাধারণত 151টি ভ্যাসেল এখান থেকে পার হয় এই হরমুজ পথে, 151টি ভ্যাসেল, ক্যান ইউ ইমাজিন? এই মুহূর্তে সেখান থেকে যাচ্ছে 4 থেকে 5টি জাহাজ এই ডে, প্রতিদিন। অ্যান্ড এই যে শিপগুলি আছে, তারা এখন পে করছে, ইদার দে আর পেইং অ্যাগেন ইন ইউয়ান, নট ইন ডলার্স, ওকে, অর দে আর পেইং আউটরেজাস টোল, অর্থাৎ যে ইউয়ানে যে ক্রয় করছেন তার তেলটি, এটি ইউয়ানে ক্রয় করতে হচ্ছে, নট ইন ডলার। ইটস এ ডিফারেন্ট স্টোরি, আরেকদিন আমি সম্পূর্ণ অনুষ্ঠান করবো এটির উপর। অথবা তারা ইরানকে টোল দিয়ে ওখান থেকে বের হচ্ছেন, উইচ উড বি passed on to the consumers, অর্থাৎ এই যে এক্সট্রা খরচ হচ্ছে, এটা কিন্তু আপনার আমার কাছ থেকে আদায় করা হবে, কারণ তারা এক্সট্রা পয়সা দিয়ে এই তেলটি নিয়ে আসেন। ওকে, আপনারা জানেন হাউ ইট ওয়ার্কস। নাও আই জাস্ট ওয়ান্ট টু বি ভেরি অ্যাওয়্যার, আমি চাই আমরা সবাই একটি ব্যাপারে পরিষ্কার থাকি, অ্যান্ড উই নো অ্যাবাউট ইট, ইট গট আ লট ওয়ার্স। গত উইকেন্ডে, গত উইকেন্ড সপ্তাহের মধ্যে এটি কিন্তু আরো খারাপ পর্যায়ে পৌঁছে, বিকজ নিউ পার্টিসিপেন্টস, নতুন লোক এখানে যোগ হয়েছেন, হ্যাভ নাও এন্টার্ড ইনটু দ্য কনফ্লিক্ট, নতুন কিছু ক্যারেক্টার এখানে ঢুকেছেন এই কনফ্লিক্টে, এই যুদ্ধে, এবং তারা আশা করছেন যে তারা আসলে আরো বেশি করে ডিস্টার্ব করবেন এই ট্রানজিট, আরো বেশি বিঘ্ন ঘটাবেন এই ট্রানজিট। কোথায়? থ্রু দ্য রেড সি, অর্থাৎ হরমুজ যদি উপরে হয়, নিচের সার্কেলটা হচ্ছে রেড সি। আপনি যদি ওখান থেকে না যেতে পারেন, অনেকে এখান থেকে ঘুরে এভাবে আসতে পারে। নাও তারা বলছেন, এই নতুন প্লেয়ার যারা আছেন, বুঝে নেবেন কারা, ইয়েমেনি হুতিজের কথা বলছি। সো নাও ইউ হ্যাভ এ সিচুয়েশন, এমন একটি সিচুয়েশন হচ্ছে যেখানে বোথ দ্য চোক পয়েন্টস, দুইটি যে চোক পয়েন্ট আছে, এটি কিন্তু আসলে খুব ইম্পসিবল হয়ে যাবে, ইট উইল বি ইম্পসিবল। অ্যান্ড আমি শুধুমাত্র কথা বলছি শিপিং রাউটের, not to mention the energy infrastructure, the oil, the gas. It's already been damaged. Infrastructure in Iran is damaged, যেটির প্রভাব পড়বে সারা বিশ্বে। ইনফ্রাস্ট্রাকচার যেটি কাতারে আছে, ওমান আছে, বাহরাইন আছে, সৌদি আরবে আছে, কুয়েতে আছে, এগুলা কিন্তু ড্যামেজ হয়েছে ব্যাপকভাবে, এগুলা রিপেয়ার করতে অনেক সময় লাগবে, এটারও কিন্তু প্রভাব পড়তে যাচ্ছে। ইটস নট অনলি শিপিং, অ্যান্ড দ্যাটস not to mention other critical components of life, অন্যান্য critical component of life such as fertilizer, যেটি না হলে আপনি ফসল ফলাতে পারবেন না, chemicals, যেটি না হলে এখনকার দিনে কিছুই চলে না, এবং অন্যান্য ধাতু পদার্থ যেটি আছে, and byproduct of petroleum is many. Okay, সো আপনাদের যখন এই সিচুয়েশন তৈরি হয়, when there is a supply shock, আপনি যখন এই যে সাপ্লাইয়ের সংকোচন হয়ে গেছে, এখন পাচ্ছেন না, সাপ্লাই শক, রাইট, ইটস আ টেক্সট বুক সেট আপ, একেবারে অক্ষরে অক্ষরে টেক্সট বুক সেট আপ ফর এ শক ইনফ্লেশন, কোনো কোয়েশ্চেন নেই, দিস ইজ দ্য প্রবলেম। নাও গোয়িং ব্যাক টু দ্য কজেস, ওকে, যে কী কী কারণ এটি হয়ে থাকে, আমি জাস্ট কভার করেছি সাপ্লাই শক কিছুক্ষণ আগে, এই পোর্শন অফ ইট, রাইট। আমি এখন দেখাবো দ্য পোর মনিটারি পলিসি, অর্থাৎ দুর্বল এবং বাজে অর্থনৈতিক পলিসি যখন গ্রহণ করা হয়ে থাকে তখন কি হয়। দ্য বিগেস্ট এক্সাম্পল, অ্যান্ড ইটস এ হিউজ খুব রেড ফ্ল্যাগ বড়, উইচ আই এম গোয়িং টু শো ইউ, ইট ইজ এক্সেসিভ মানি সাপ্লাই গ্রোথ। কিভাবে? ওকে, এক্সেসিভ অর্থাৎ যে পরিমাণ অর্থ ডলার আমরা প্রিন্ট করছি, আমরা বলতে আমি নয়, করতে পারলে খুব ভালো হতো, বাট ইটস ফেডারেল রিজার্ভ অ্যান্ড দ্য ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কারেন্টলি, তারা ক্ষমতায় আছেন, অবশ্যই তারা করবেন। সো এক্সেসিভ মানি সাপ্লাই গ্রোথ। সো আপনারা যেটা দেখছেন এটা হলো M2 মানি সাপ্লাই, এটি ইটস কামিং ডাইরেক্টলি, যেটি আপনারা দেখছেন এটি সরাসরি আসছে ফেডারেল রিজার্ভের ওয়েবসাইট থেকে, আপনারা নিতে পারেন। উই ক্যান ক্লিয়ারলি সি, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি
যে ইট রিয়েলি থিংস আর ব্যাড, সোজা কথা। আর আপনি যদি এই চার্টটি দেখেন খুব কেয়ারফুলি, একটি যদি অনুমান করতে পারেন, ইউ ক্যান গেস কোথায় আসলে সিচুয়েশন খারাপ শুরু করা হলো। যদি আপনি অনুমান করেন যে ঠিক এখান থেকে খারাপ করা শুরু হয়েছে, আপনার গেস একেবারে রাইট। আফটার দ্য গ্রেট ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, দ্য জিএফসি, 2008 সালের কথা বলছি, 2008 থেকে 2010, দেন আপনি অবশ্যই সঠিক, ইউ আর কারেক্ট। দিস ইজ ওয়েন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাকচুয়ালি হ্যাভ ফলেন ইনটু আ ইকোনমিক ডিপ্রেশন। তখন আমরা ইকোনমিক ডিপ্রেশনে চলে গেছিলাম। বাট এই ডিসিশন তখন অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছিল বাই দ্য ইউএস গভর্নমেন্ট ইন কনজাংশন উইথ দ্য ফেডারেল রিজার্ভ, একসাথে তারা নিয়েছিলেন, টু টেক দ্য পেজ আউট অফ জাপানস বুক। জাপান যেই কাজটি করেছিল সেটি তারা কপি করেছিলেন। কি করেছিলেন তারা? কোয়ান্টিটেটিভ ইজিং। আমি অনেকবার বলেছি এই কথাটি আমার বিভিন্ন প্রোগ্রামে, অর্থাৎ সহজ অর্থনৈতিক পলিসি। ইন অ্যানাদার ওয়ার্ডস, ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি প্রিন্টিং, ম্যাসিভ অ্যামাউন্ট তারা ডলার প্রিন্ট করেছেন তখন। সো দ্য ডিসিশন ওয়াজ মেড ওই সময়, যে কি ডিসিশন নেওয়া হয়েছিল, যে এটা ভালো হবে টু ডাই স্লো ডেথ দেন টু ফল ইনটু ইকোনমিক ডিপ্রেশন। আই এম নট জোকিং, ওকে? ইকোনমিক ডিপ্রেশনে পড়া যাবে না, ঠিক আছে, এখন যে পেইনটি হচ্ছে আমরা এটা সহ্য করে নিব, উইল সি হাউ দ্যাট ওয়ার্কস, বাট ডিপ্রেশনে যাওয়া যাবে না। সো অর্থ দরকার, আমরা তো বিশ্ব ডলার আমাদের কাছে থাকে, উই কন্ট্রোল দ্য ডলার, উই হ্যাভ দ্য ডলার, দিস ইজ দ্য রিজার্ভ কারেন্সি, এটি হচ্ছে মানসিকতা। সো প্রিন্ট ডলার্স, কে বলতে যাবেন নো? সো ইন মাই ওপিনিয়ন, এটির মাধ্যমে যেটি হয়েছে, ইকোনমিক ডিপ্রেশনটা ওই সময় আসেনি, রিসেশন এসেছে, ডিপ্রেশনে আসেনি, বাট হোয়াট ইট ডিড, ইট ডিলেড দ্য ইনএভাইটেবল, যেটা অবশ্যম্ভাবীভাবে হবে একদিন, সেটা তারা বিলম্বিত করেছেন, আর কিছুই নয়। সো দিস ইজ ওয়ার থিংস ওয়েন্ট ব্যাড। সো আপনি যদি এখানে কারেক্ট করে থাকেন যে ঊর্ধ্বমুখী, ইয়েস। নাও আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, যখন ব্যাড থেকে ওয়ার্স, খারাপ ছিল, খারাপ থেকে খারাপতর হয়ে গেল, যেটি আপনারা দেখছেন, বেসিকলি দ্য লেভেল অফ সার্কাস, যে ধরনের সার্কাস তারা করছেন এই মানি প্রিন্টিং নিয়ে। আজকে ডোনাল্ড ট্রাম্প চেয়ে পাঠিয়েছেন যে ওনার $1.5 ট্রিলিয়ন লাগবে যুদ্ধের জন্য। ক্যান ইউ ইম্যাজিন? মেডিকেড যেটির খরচ আছে সেটি হলো 1 ট্রিলিয়নের নিচে, সেটি দিতে গভর্নমেন্টের 12টা বাজছে, সেখানে 1.5 ট্রিলিয়ন উনি চাচ্ছেন জাস্ট ফর ওয়ার। ওকে, ফাইন, এনিওয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু ডিভিয়েট ফ্রম দ্য অরিজিনাল ডিসকাশন। নাও ব্যাড টু ওয়ার্স, যেটি আপনারা দেখছেন, বেসিকলি সার্কাসটা শুরু হয়েছে, এবং আপনি যদি অনুমান করে থাকেন কোথায় থেকে আমরা ব্যাড টু ওয়ার্সে চলে গেলাম, এবং আপনি যদি মনে করেন হ্যাঁ আপনার অনুমান ঠিক এই জায়গায় আমরা খারাপ থেকে খারাপতর অবস্থায় চলে গেছি, দেন ইউ আর অ্যাগেন কারেক্ট। দুটি গেছি আপনি রাইট, ইউ আর ভেরি গুড। ওকে, ইফ ইউ গেট ইট, ইউনো, যদি দুবারই আপনি সঠিক হয়ে থাকেন, দেন ইটস ওকে, আপনি ইউ আর ভেরি, অনেস্টলি ইউ আর ভেরি গুড। আমরা সবাই শিখি, এই যে অবস্থাটা দেখছি, ইয়েস, there was an insane amount of money ডলার প্রিন্ট করা হয়েছিল ডিউরিং প্যান্ডামিক অলসো, মনে রাখবেন। এই সময়টি আপনারা দেখছেন 2020 সালে প্যান্ডামিকের সময় খারাপ থেকেও খারাপতর অবস্থায় গেছি, কারণ তখন আমরা আরও বেশি পরিমাণ অর্থ প্রিন্ট করেছি, ডলার প্রিন্ট করেছি। সো দিস ইজ পোর মনিটারি পলিসি, দুর্বল অর্থনৈতিক পলিসি। অর্থনীতিবিদরা, মানে সরকার তো সবসময় বাঁচতে চায়, they have to win. আপনারা মনে রাখবেন, ইলেকশন ইজ কামিং এগেন ইন নভেম্বর, রাইট? সো হয়তো ইন্টারেস্ট রেট কমতে দেখবেন আপনি, কিন্তু প্র্যাকটিক্যালি এটির প্রয়োজন আছে কিনা সেটা অনেক বড় একটি ব্যাপার। মেবি নেক্সট উইক আই উইল ডিসকাস অ্যাবাউট দিস। নাও, ইজ দ্য মানি সাপ্লাই গ্রোথ এক্সেসিভ? অনেক প্রশ্ন, যে যেই পরিমাণ মানি সাপ্লাই করছে, ইজ ইট এক্সেসিভ? ইট ওয়াজ জাস্ট, আমি যেটি যা এখন তুলে ধরছি এগুলা কিন্তু আমার মতামত নয়, ওকে? It's not my opinion, okay? It is this, it is directly coming from the Federal Reserve. Now, in a way it is, which is the second ingredient, এই যে poor monetary policy, যেটি হচ্ছে আসলে দ্বিতীয় উপাদান stagflationary environment-এর জন্য। আমি কিন্তু অনুষ্ঠানের শুরুতেই বলেছি stagflation কি জিনিস। নাও আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো যে ভেরি ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে জিনিসটা দেখার পরে, ইউ গেট লাভ ইট। আমি একটি জিনিস, একটি পোর্শনের উপরে জুম ইন করবো, ওকে? আপনারা যেটি এখন দেখছেন, হ্যাঁ, ইউর, মানে যাতে সবাই বুঝতে পারে, অ্যান্ড ট্রাস্ট মি, ইটস
It's very strange, but you will not be disappointed. Okay, now এই যে এখন যেটি দেখছেন এটা হচ্ছে গত 12 মাসের কি পরিমাণ মানি সাপ্লাই অর্থাৎ ডলার প্রিন্ট হয়েছে। অন দ্য চার্ট আপনি যদি খেয়াল করে দেখেন এটি দেখাচ্ছে দ্য এন্ড অফ জানুয়ারি অফ 22 এন্ড অফ জানুয়ারিতে এই বছর শেষ নাগাদ 22.469 ট্রিলিয়ন ডলার। আই এম নট জোকিং, দিস ইজ সিরিয়াস। 22.469 ট্রিলিয়ন অর্থাৎ 22.5 ট্রিলিয়ন ডলার প্রিন্ট করা হয়েছে। অ্যান্ড ইন দ্য টপ লেফট যেখানে হাইলাইট করেছি, ওকে হাইলাইট করিনি, ওকে ফাইন, এটা হচ্ছে এন্ড অফ ফেব্রুয়ারি, সেখানে এসে আমরা প্রিন্ট করেছি, ডলার ছাপিয়েছি আরও 22.667 ট্রিলিয়ন ডলার, নট বিলিয়ন, ট্রিলিয়ন ডলার্স। ওকে, এটি সো দ্যাট ইজ অ্যান অ্যানুয়াল গ্রোথ। যদি আপনি এটা বাৎসরিক হারে নেন, আপনি জানুয়ারিটা জানেন, আপনি ফেব্রুয়ারিটা জানেন, তাহলে এসে দাঁড়াবে 10.6% বৃদ্ধি হচ্ছে, আমরা বাড়ছি, প্রিন্ট করছি। দ্য অ্যানুয়াল গ্রোথ রেট হবে 10.6%। ইন সোজা ভাষায় মানি সাপ্লাইয়ের যে গ্রোথটি আছে ফেডারেল রিজার্ভ বজায় রেখেছে সেটি হচ্ছে 10.6%। সো just wanted to say that আপনি রিড দ্য হেডলাইন লাইক দিস ওয়ান, আপনি যদি পড়েন তখন দেখবেন যে সিপিআই ইনফ্লেশন রিপোর্ট শুরুতে বলেছিলাম যে প্রাইসেস আর রাইজিং, দ্রব্যমূল্য বাড়ছে মাত্র 2.4% এই হারে, এবং আমাদের আমরা যে হারে অর্থ প্রিন্ট করছি সেটির ঊর্ধ্বগতি হচ্ছে, রেট হচ্ছে 10.6%। নাও ইউর গোয়িং টু টেক ব্যাক বিকজ দ্য স্ট্যাগফ্লেশন, আমরা ফেরত যাই যেখানে ছিলাম, হ্যাঁ, লেটস গো ব্যাক দেয়ার। নাও এখানে এটা হচ্ছে সাপ্লাই শক প্রথমটি, দ্বিতীয় হচ্ছে দুর্বল অর্থনৈতিক পলিসি, এবং দুটি চেক অ্যান্ড চেক। আমরা কারেন্ট সিচুয়েশন, we have a very big supply shock, we have a very poor monetary policy, and with the current administration it's even more stupid. Anyway, okay, so, and I'm not being political, I'm being practical, okay, pragmatic. So why didn't we get the stagflation? যদি এই দুটি হয়ে থাকে তাহলে আমরা stagflation এখনো মানে যদি এই দুটি সত্য হয়ে থাকে তাহলে দ্য গ্রেট ফাইন্যান্সিয়াল যখন ক্রাইসিস হলো 2008 সালের কথা বলছি আবারও, তাহলে তখন আমরা স্ট্যাগফ্লেশন দেখলাম না কেন? তার কারণ হচ্ছে দে অল মেসড আপ দেয়ার ফাইন্যান্সিয়াল গেইনস। ওকে, লিকুইডিটি ড্রাইড আপ, অর্থের তারল্য শেষ হয়ে গেছিল। ওকে, সো অর্থের তারল্য মানে কি? অর্থ নেই আপনার হাতে, আপনি ক্রয় করবেন কোত্থেকে? সো জিনিসের দাম খুব একটা বাড়তে পারবে না। পিপল লস দেয়ার জব, অনেক মানুষ কাজ হারিয়ে ফেলেছেন। আপনি হয়তো দেখেছেন, আপনার টিভি ফুটেজে এখনও দেখতে পাবেন, আই হ্যাভ এ মাস্টার্স ডিগ্রি বাট আই উইল ওয়ার্ক ফর এনিথিং। মানুষ হাঁটছিল সেরকম সাইনবোর্ড নিয়ে, লুক ইট আপ, আপনি পেয়ে যাবেন। অ্যান্ড হোম প্রাইসেস একেবারে তলানিতে গিয়ে পড়েছিল। কিন্তু এবার দ্য ডেঞ্জার ইজ রাইজিং ইনপুট কস্ট, এবারে ডেঞ্জারটা অন্য জায়গায়। সেবার কিন্তু আপনার অর্থ ছিল না হাতে, আপনার কর্মসংস্থান ছিল না, বাড়ির দাম বেরিয়ে গেছিল। সো স্ট্যাগফ্লেশন আসে নাই, কারণ জিনিসপত্রের দাম তো বাড়তে পারবে না, কেউ কিনবে না তো, পয়সা নেই তো। নাও এবার যেটি হচ্ছে ইনপুট কস্ট অর্থাৎ উৎপাদন খরচ যেটি আছে সেটি বেড়ে গেছে, সাচ অ্যাজ অয়েল, এনার্জি, ফার্টিলাইজার, মেটালস, ইউ নেম ইট। দিস প্রাইসেস অল গোয়িং আপ, সব কিছুর মূল্য বাড়ছে, এবং এটি বাড়ছে ইনপুট কস্ট দ্যাট উইল ক্রিয়েট এই স্লোয়ার ইকোনমিক অ্যান্ড জব লসেস। আপনি দেখবেন অর্থনীতি স্লো হয়ে আসছে বেশ কিছুদিন ধরে। এখন যে অবস্থা তৈরি হয়েছে আরও দ্রুত স্লো হয়ে যাবে অর্থনীতি, এবং আপনি দেখবেন ক্রমাগত মানুষ কর্মসংস্থান হারাচ্ছে, কারণ বিজনেস তো অর্থ না বানালে আপনাকে কাজে রাখতে পারবে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স ওই সময়ের সাথে এই সময়ের। তখন ইনপুট কস্টটা ছিল না, এখন ইনপুট কস্ট বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে যাবে। সো we get a recession with higher inflation. যখন ইনফ্লেশন, এখন সব কিছু দ্রব্যমূল্য বেড়ে গেলে ইনফ্লেশন তো বেড়ে যাবে। সো we get a recession, আমরা তখন অর্থনৈতিক মন্দায় ঢুকে যাই যখন সব কিছুর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। ইটস বেসিকলি দ্য ওয়ার্স্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ড, দুদিক থেকেই আপনি মার খাবেন। ইটস টেরিবল সিচুয়েশন। নাও আপনারা কি জানেন কেন? ডু ইউ নো why it's so hard to deal with it? কেন এটা ডিল করা খুব কঠিন হয়ে পড়ে? তার কারণ হচ্ছে policy dilemma. ওকে, policy problem dilemma. ওকে, নাও ফর এক্সাম্পল, যদি আপনার রিসেশন আসে এবং আপনার অর্থনীতি স্লো ডাউন হয়ে যায়, মানুষের কাছে কর্মসংস্থান না থাকে, দে লুজ জবস, অ্যান্ড দেন ইউ হোয়াট ক্যান ইউ ডু? আপনি তখন কি করবেন? দ্য সেন্ট্রাল ব্যাংক যেটি আছে, আমাদের ফেডারেল রিজার্ভের কথা বলছি,
ইন দ্যাট টাইপ অফ সিচুয়েশনে তারা কি করে, তারা ইন্টারেস্ট রেট কমাতে শুরু করেন। দে ক্যান কাট ইন্টারেস্ট রেট কমাবেন এবং অর্থ প্রিন্ট করা শুরু করবেন, ডলার প্রিন্ট করা শুরু করবেন, অ্যান্ড দ্যাটস নট গোয়িং টু বি অ্যাজ ব্যাড। তখন এতটা খারাপ হবে না সিচুয়েশন, রিলেটিভলি স্পিকিং, ওকে? বিকজ প্রাইসেস, দ্রব্যমূল্য কিন্তু দে আর নট কামিং ডাউন ইন এ রিসেশনারি এনভায়রনমেন্ট। তাদের দ্রব্যমূল্য কমে যায় যখন মন্দা চলে। বাট ইন দিস টাইপ অফ স্ট্যাগফ্লেশন, এখন যেটি হচ্ছে এনভায়রনমেন্ট, হাউ আর দে গোইং টু কাট ইন্টারেস্ট রেট? কীভাবে তারা ইন্টারেস্ট রেট কমাবেন? এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, ইউ হ্যাভ এমপ্লয়মেন্ট ইজ নট গুড, ইউ হ্যাভ দ্য প্রাইস ইজ রাইজিং, অর্থাৎ ইনফ্লেশন ইজ হাই। আপনি ইন্টারেস্ট রেট কাটবেন কীভাবে? হাউ আর দে আর গোয়িং টু প্রিন্ট টানস অফ মানি? যদি আপনি সেটাও করেন, ইফ দ্য রেট ইনফ্লেশন ইজ অলরেডি হাই, আপনি তো ডলার প্রিন্ট এখন করছেন, কিন্তু আপনি বেশি দিন চালিয়ে রাখতে পারবেন না সেটা। ডু ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু কেন এটি বলছি? এটি যদি তারা করেন, আমরা কি চাই 15%, 20% ইনফ্লেশন হয়ে যাক? Believe me, that happened actually 1970s, okay? And 80s, mid-70s and mid-80s. So, একটু যদি চিন্তা করুন, just take a trip to the memory lane, আমরা যদি পিছনে ফিরে তাকাই, আমি বলবো যে তখন কিন্তু হোম প্রাইস যখন হয়েছিল, ইউ ওয়ান্ট টু সি দ্য হোম প্রাইসেস শুট আপ এগেন। আপনি যদি সেই অবস্থায় যায়, তাহলে বাড়ির দাম এখন যেটি আছে তার চেয়েও কিন্তু 5 গুণ 10 গুণ বেড়ে যাবে। এবং যেটি আপনারা দেখেছিলেন 2021 সালে, 2022 সালে মহামারীর পর কিন্তু বাড়ির দাম 50%, 50% বেড়ে গিয়েছিল। অনেকেই জানেন, আর্টিফিশিয়াল রিজন, বাট বেড়ে গিয়েছিল। চাহিদা এবং মানুষের কাছে পয়সা ছিল, সো ডাজেন্ট ম্যাটার। যে বাড়ির দাম 1 লাখ 2 লাখ ছিল, সেটি মানুষ 3 লাখ 3.5 লাখে ক্রয় করেছেন। 300,000, 200,000 house, 300,000, 400,000 some cases. Like you can bet that salaries up, you can bet that salary and wages are not going to keep up. আপনি যদি ইনফ্লেশনের এই অবস্থা থাকে, আপনার স্যালারি যেটি পাচ্ছেন, আপনার যে ওয়েজেস যেটি আছে, স্যালারিজ অ্যান্ড ওয়েজেস অন্যভাবে যে ইনকাম করে থাকেন, এটি কিন্তু কোনোভাবেই যে ইনফ্লেশন বাড়বে তার সাথে সামঞ্জস্য বজায় রাখতে পারবে না। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য স্ট্যাগফ্লেশন এনভায়রনমেন্ট যেটি আছে, সেটি হলো এই অবস্থা। You already have elevated inflation. আমাদের কাছে অলরেডি ইনফ্লেশন অনেক হাই, বাট হাউ আর দে গোয়িং টু রেজ ইন্টারেস্ট রেট? তখন এই অবস্থায়, এখন যে অবস্থা হয়েছে, ইন্টারেস্ট রেট কমাতেও তারা পারছেন না, ইন্টারেস্ট রেট বাড়াতে চালাতেও তারা পারবেন না। বাট হাউ দে আর গোয়িং টু রেজ ইন্টারেস্ট রেট টু ফাইট ইনফ্লেশনের সাথে ফাইট করার কয়েকটি টুল আছে ফেডারেল রিজার্ভের কাছে। তার একটি হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া। কিন্তু ইকোনমি অলরেডি ইটস অ্যাকচুয়ালি pummeled. Economy is not good. Unemployment বাড়ছে। In a higher interest rate সিচুয়েশনে এটি কি করবে? সমস্ত অর্থনীতিকে স্থবির করে দিবে। And it's going to be further spur job losses, যার ফলে আরও বেশি সংখ্যক মানুষ কর্মসংস্থান হারাবেন। So in that type of situation, ফেডারেল রিজার্ভ কি করে? তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমাতে পারবে না। They cannot cut interest rate. They cannot raise interest rate. কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না। এটি হচ্ছে দ্য পলিসি ডিলেমা। অ্যান্ড ওয়েল, হোয়াটস দ্য আদার ওপিনিয়ন? অন্যান্য কি মতামত থাকতে পারে? দ্য আদার ওপিনিয়ন হচ্ছে দে আর গোয়িং টু ডু নাথিং। কমাতেও পারছেন না, বাড়াতেও পারছেন না, তারা কি করবেন? কিছু একটা করতে হবে। কিছু করার উপায় নেই। দে উইল ডু নাথিং বিকজ দে ক্যান ডু নাথিং। বাট দেন যদি তারা কিছুই না করেন, তাহলে এইটি কিন্তু ওভাবে থেকে যাবে এমন একটি এনভায়রনমেন্টে যেটি হবে অত্যন্ত দুর্বল অর্থনৈতিক এনভায়রনমেন্ট, যেটির সাথে থাকবে উইকেনিং এনভায়রনমেন্ট, উইকেনিং ইকোনমিক এনভায়রনমেন্ট, হাই আনএমপ্লয়মেন্ট, হায়ার ইনফ্লেশন, উইচ ডাজ নট সাউন্ড টু অ্যাপিলিং। অ্যান্ড দ্যাটস দ্য সিচুয়েশন। আমরা কিন্তু ওই দিকে হাঁটছি এখন। এই জন্য আজকের অনুষ্ঠানে এই অংশটি আমি তুলে ধরতে যাচ্ছিলাম আপনাদের কাছে। সো লেটস ওয়াক থ্রু আ কুইক হিস্ট্রি লেসন। যদি আমরা খুব দ্রুত একটু হিস্ট্রি, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে 15%, 20% ইন্টারেস্ট রেট ছিল এখন। কবে এটি শেষবারের মতো স্ট্যাগফ্লেশনের সিচুয়েশন আমরা কবে পড়েছিলাম ইন দ্য ইউএস? ওয়েন? ওকে, এটি হচ্ছে 50 বছর আগে, 1970s-এ। কি কারণে এটি হয়েছিল? হোয়াট কজ দ্যাট স্ট্যাগফ্লেশন? ওকে, সেম থিং, দ্য অয়েল সাপ্লাই সাইড শক, যেটি এখন হচ্ছে। সো আমি কিন্তু এই অনুষ্ঠান আজকে করার এটি অন্যতম কারণ হচ্ছে দিস ইজ দ্য রিজন। ডিউ টু কেন তখন হয়েছিল? অয়েল এম্বার্গো। আরব দেশরা বলেছিল তোমাদের কাছে তেল বিক্রয় করবো না আমেরিকার কাছে। এবং আরেকটি কারণ ছিল ইরানিয়ান রেভলিউশন,
যার কারণে অয়েল প্রাইস বেড়ে গেছিল হু হু করে তেলের দাম, এবং মনিটারি পলিসি যে কথাগুলো বলছিলাম বিভিন্ন মিস্টেক ছিল। ইন্টারেস্ট রেট একেবারে 0% অর্থাৎ টু লো ছিল এবং অনেক লম্বা সময়, যা আমরা কিন্তু কিছুদিন আগে সেখান থেকে বের হয়ে এসেছি। উই ওয়ার অন দ্য 0% ইন্টারেস্ট রেট, ওকে, কিছুদিন আগেও, কয়েক বছর, 2 বছর 3 বছর আগে। দ্য ইন্টারেস্ট রেট ওয়ার অ্যাট দ্যাট টাইম টু লো ফর টু লং, এবং ইনফ্লেশনেও বাড়ছিল এবং ইনফ্লেশন ছিল খুব হাই। অ্যান্ড এ ভেরি গুড কোয়েশ্চেন ইটস তারা হাউ ডিড দিস স্ট্যাগফ্লেশন এন্ডেড, মানে এই তখন যে হয়েছিল স্ট্যাগফ্লেশনটি, এটি শেষ হলো কিভাবে? ওকে, হাউ ডিড ইট এন্ড? তার কারণ হচ্ছে দ্য ফেডারেল রিজার্ভ অ্যান্ড দ্য গভর্নমেন্ট, তারা কি করলো, তাদেরকে আমরা বলি ইংরেজিতে দ্য বেট দ্য বুলেট, অর্থাৎ তাদেরকে বিষ খেতে হলো জেনে শুনে। কেন, কি সেটি? তাদের একটা হার্ড ডিসিশন নিতে হলো। অর্থনৈতিক অবস্থা খারাপ, আনএমপ্লয়মেন্ট খারাপ, অবস্থা খুবই বাজে। তারপর ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়াতে শুরু করলেন। কোথায় গেল? আপনারা দেখছেন অন স্ক্রিনে 20% ইন্টারেস্ট রেট ছিল তখন 20%, অ্যান্ড ইউ জাস্ট নো দ্য ফেড ফান্ডস ইন্টারেস্ট রেট রাইট নাও 3.75%, 3.75%। ক্যান ইউ ইম্যাজিন, আপনারা কি কল্পনা করতে পারেন যদি এইটি তারা 2-1 বছরের মধ্যে 20% নিয়ে যান, 20% ইন্টারেস্ট রেট? তাহলে আপনার ইন্টারেস্ট রেট কোথায় যেয়ে দাঁড়াবে? আপনার মর্টগেজ ইন্টারেস্ট রেট 18%। সো উই ক্যান ইউজ সাম মেডিসিন টু কিওর সাম প্রবলেম। আমরা কিছু মেডিসিন দিয়ে কিছু সমস্যার সমাধান করতে পারি ফর স্ট্যাগফ্লেশন, কিওর দ্য প্রবলেম অফ দ্য স্ট্যাগফ্লেশন টুডে। ক্যান উই? আমরা কি, সরকার কি পারবে, গভর্নমেন্ট পারবে, অর্থনীতি? দ্য অ্যান্সার ইজ গোয়িং টু বি নো। তারা এমন একটি পর্যায়ে গিয়ে পড়েছে, তার কারণ কি? They can't, they cannot. Why? কেন? ওকে, তার কারণ হচ্ছে এইটি, আমেরিকার সরকার, ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট এই মুহূর্তে তাদের লোনের পরিমাণ হচ্ছে $39 ট্রিলিয়ন। ব্যাক ইন দ্য 1980s ইউএস গভর্নমেন্টের লোন কত ছিল জানেন? 1980 সালে মাত্র $900 বিলিয়ন, আন্ডার $1 ট্রিলিয়ন। ক্লিন্টন যখন ছিলেন 1994 সালে যাওয়ার আগে, তখন সারপ্লাস রেখে গিয়েছিলেন। উই হ্যাড $2 ট্রিলিয়ন সারপ্লাস, ডিফারেন্ট স্টোরি। এনিওয়ে, সো 1980s দ্য ইউএস গভর্নমেন্ট ডেট ছিল $900 বিলিয়ন। ব্যাক দেন ওই সময়ে জিডিপি রেশিও ওয়াজ 32% ওভার ডেট টু জিডিপি রেশিও 32%। জিডিপি টু ডেট রেশিও রাইট নাও এই মুহূর্তে আছে অ্যারাউন্ড 120%, 32%, 120%, অর্থাৎ আমরা 120% জিডিপি টু ডেট রেশিও। দিস ইজ নট গুড থিং। ওকে, বুঝে নেবেন বাকিটা, আরও একটু সোজা করে বললে ভালো হতে পারতো। অ্যান্ড ইট ডাজন্ট ইভেন ইনক্লুড, অনেক কিছু এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমাদের অনেক আনফান্ডেড লায়াবিলিটি আছে, সোশ্যাল সেফটি নেট তার মধ্যে একটি। সো এই যে একটি বছর, দিস ইয়ার অ্যালোন, এই বছর, শুধুমাত্র এই বছরই সরকারকে ইউএস গভর্নমেন্ট পে করবে $1 ট্রিলিয়ন শুধু ইন্টারেস্ট এক্সপেন্স, নট দ্য প্রিন্সিপাল, দ্য ইন্টারেস্ট এক্সপেন্স, যে লোনটি আছে তার উপরে। They have accumulated so much, এত পরিমাণ লোন, $39 ট্রিলিয়ন। সো দ্য গভর্নমেন্ট কালেক্টস, আমার মনে আছে আমি গত বছর অনুসরণ করছিলাম, তখনও বলছিলাম $34 ট্রিলিয়ন, $32 ট্রিলিয়ন, $29 ট্রিলিয়ন। নাও ইটস $38 ট্রিলিয়ন, $39 ট্রিলিয়ন। ওকে, সরকার, ইউএস গভর্নমেন্ট, তারা কালেক্ট করেন $5 ট্রিলিয়ন ইন ট্যাক্সেস প্রতি বছর। দ্য ফেডারেল রিজার্ভ যদি ইন্টারেস্ট রেট বাড়ায়, রিজার্ভ রেজ দ্য ফেডারেল ফান্ড ইন্টারেস্ট রেট, যদি 20% নিয়ে যায় ইন্টারেস্ট রেট করে, তাহলে দ্য গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্টকেও এই যে লোনটি আছে এটার উপরে পে করতে হবে। কতখানি ইন্টারেস্ট হবে? এখন দিচ্ছেন তারা $1 ট্রিলিয়ন। সো $5 ট্রিলিয়ন ইন্টারেস্ট এক্সপেন্সে দাঁড়াবে। ক্যান ইউ ইম্যাজিন দ্যাট? অল দ্যাট ট্যাক্স কালেকশন যেটি আছে $5 ট্রিলিয়ন, সবকিছু তারা ইন্টারেস্ট পেমেন্টে দিয়ে দিতে হবে। বাট ইফ ইউ সে দ্য গভর্নমেন্টস ডেট হ্যাজ এ ফিক্সড ইন্টারেস্ট রেট, আপনারা অনেকে বলবেন তারা তো অনেক আগে নিয়েছেন, ওটা তো ফিক্সড ইন্টারেস্ট রেট, এটি এখন 20% হতে যাবে কেন? ওয়েল, আউট রেসপন্ড, আমি বলবো যে এইটা হচ্ছে, ডিড ইউ নো দ্য মেজরিটি, যে বেশিরভাগ যে গভর্নমেন্টের যে ঋণ আছে, এটার ইস্যু হয় টি বিল, এখন টি বিলের মাধ্যমে, ট্রেজারি বিলের মাধ্যমে, যেটি 1 ইয়ার অর লেস, অর্থাৎ প্রতি বছরের ক্রয় আর বিক্রয় হয়। ওকে, তার কারণ, একটি বড় কারণ কি, কেউই এখন সরকার, ইউএস গভর্নমেন্টের কাছ থেকে 30-year ট্রেজারি বিল কিনে না। Nobody wants to buy 30-year treasury bond from the US government. So they have been, তা এইটি না হওয়ার কারণে তারা এখন শর্ট টার্ম ট্রেজারি বিল বিক্রয় করা শুরু করেছেন, টু রোল অ্যান্ড ফাইন্যান্স দ্য মেজরিটি অফ দ্য লোন, দ্য ডেট। ওকে,
সো ইট ইজ নট এমন না যে ফেডারেল রিজার্ভ রেজ ইন্টারেস্ট রেট 20% করে দিবে, ইট ইজ নট গোয়িং টু বি লাইক হোল্ড দেয়ার ফর মান্থস, তারা হয়তো মাসের পরে মাস লাগবে না। নাম্বার 2, এমন নয়, রাইট, দে আর গোয়িং টু বি দেয়ার ফর ওয়াইল। আপনি মনে রাখবেন রেজ করলো 2 মাস পরে কমিয়ে আসলো, এরকম সিচুয়েশন না কিন্তু, বাট অ্যাগেন ইট ইজ পসিবল। সো ইয়াস, we are in a bad spot. US is in a very bad spot, and I'm going to এখানে মিথ্যা কথা বলার কোনো অবকাশ নেই। আবার অনেকে মনে করতে পারে আমি অ্যালার্ম বাজাচ্ছি, I'm an alarmist. No, I'm not. I'm just saying based on what I'm seeing. আমি যা দেখছি সেটি আপনাদের তুলে দিচ্ছি। This is the whole program. আমি এই সমস্ত প্রোগ্রামে আমার নিজের ওপিনিয়ন তৈরি করি, ইটস অল ফ্যাক্টস। ওকে, দ্যাটস দ্য সিচুয়েশন। নাও all this being said, যখন এই সমস্ত আমরা বললাম শেষ করলাম, let's think about the practical and logical thing. আমরা প্র্যাকটিক্যাল এবং লজিক্যালি কী চিন্তা করতে হবে? ফেডারেল রিজার্ভ ক্যানট ফিক্স দিস প্রবলেম, তাদের হাতে বাইরে চলে গেছে। তারা দেয়ার টুল যেটা আছে ইজ নট, এটা এখন কাজ করবে না। ওকে, দে ক্যানট রেইজ ইন্টারেস্ট রেট তারা বাড়াতেও পারবে না যথেষ্ট পরিমাণ, তারা ইনফ্লেশনও কমাতে পারবে না উইদাউট ডিস্ট্রয়িং দ্য ইকোনমি। যদি মানে তারা করেন, অর্থনীতি শেষ, রাইট? সো cannot cut the interest rate and print money without spiking in. Can you interest rate কমাতেও পারছেন না, কিন্তু ডলার প্রিন্ট করবেন এবং তা আশা করবেন যে ইনফ্লেশন যাতে বেড়ে না যায়। So that's the only way to solve the economic problem. Like this whole situation through de-escalation. কিন্তু এই পুরো জিনিসটা করা যেতে পারে de-escalation, অর্থাৎ যে যুদ্ধটা শুরু করেছে আমেরিকা সেটি বন্ধ করা ইমিডিয়েট বন্ধ যদি করেন through a de-escalation. However, Trump cannot tackle this time alone. ট্রাম্প নিজে এটি এখন ট্যাকল করতে পারবেন না একা। তার কারণ হচ্ছে তাকে টাকো নামে চেনেন অনেকেই। ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, বিকজ ইন অর্ডার টু টাকো, ট্রাম্পের দরকার পাওয়ার, বাট হি ডাজন্ট হ্যাভ পাওয়ার। কার কাছে আছে পাওয়ার? এখন এই মুহূর্তে ইরান হোল্ডস অল দ্য কার্ডস। সো just think about this way. If Trump says, all right, বিশ্ব সবাই শুনো আমার কথা, আমরা থামছি, we are going to stop, আমরা বাসায় চলে যাচ্ছি, we are going home, and the US is leaving, and let's মনে করেন US চলে গেল, excuse me, then the Strait of Hormuz on the Red Sea, যেটি আমি কিছুক্ষণ আগে দেখেছি, ইরান কি করবে? তারা সেখানেই থাকছে, তারা তো আর কোথাও যাচ্ছে না। So if you notice, ট্রাম্পের স্পেশাল মিডিয়া পোস্ট যেটি আছে, এটা তার অনেক রিঅ্যাসুরেন্স দেওয়ার চেষ্টা করেন, বাট উনি কিন্তু তার যে ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা খুব দ্রুত হারাচ্ছেন এবং হারিয়েছেন। অ্যান্ড দে হ্যাভ জাস্ট লস লেস পজিটিভ ইম্প্যাক্ট। এখন আর কোনো ইম্প্যাক্ট হচ্ছে না। দ্য স্টক মার্কেট ম্যানিপুলেশন বন্ধ হয়ে গেছে, নোবডি কেয়ার্স। সো আমি জাস্ট শেষ করবো এই বলে যে বি ভেরি কেয়ারফুল। নেক্সট উইক স্টক মার্কেট ওপেন্স, এটি অল রেড হতে পারে। ওকে, নাও লেটস গো টু ডিএইচএস অন হোল্ড। অ্যাসাইলাম কেস যেটি আছে, যারা ফাইল করছিলেন, ডিএইচএস যেটি আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে তারা অ্যাসাইলাম কেস আবার পুনরায় নিচ্ছিলেন আগেও, এখন তারা এটি প্রসেস করবেন। ওকে, সো অ্যাডজুডিকেশন প্রসেস পজ যে ছিল সেটি তারা আংশিকভাবে তুলে নিয়েছেন, শুধুমাত্র আবেদনকারীদের কথা বলা। কাদের জন্য? 39টি ট্রাভেল ব্যান যেটি দেশ আছে তাদের ক্ষেত্রে এটি কিন্তু এখনও প্রযোজ্য থাকবে। আমরা যদি পরবর্তীতে দেখি, ওকে, এই হচ্ছে 39টি দেশ যেটির মধ্যে বাংলাদেশ নেই। তার অর্থ হচ্ছে আপনি যদি অ্যাসাইলাম এই দেশগুলোর নাগরিক না হয়ে থাকেন, স্পেশালি বাঙালি হয়ে থাকেন, অ্যাসাইলাম, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ড আপনি এই 39 দেশের কেউই পাবে না। কিন্তু আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, অ্যাকর্ডিং টু সিবিএস নিউজ, এবং তারা কনফার্ম করেছেন ইউএসসিআইএসের সাথে যে তারা এই পজগুলি অন্য লো রিস্ক কান্ট্রিজ আছে তাদের উপর থেকে তুলে নিয়েছেন। সো আপনি যদি এখন অ্যাসাইলাম করেন, এটি এখন প্রসেস হচ্ছে। সো বি কেয়ারফুল অ্যান্ড গেট রেডি ফর অল দ্য প্রমিসেস। ওকে, সো আপনি মনে রাখবেন আপনার অ্যাসাইলাম কেস কিন্তু এখন মুভ করা শুরু করবে। ওকে, নতুন কেস নিচ্ছেনও, প্রসেসও করছেন, এটি নিশ্চিত করেছে ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাও দ্য সেকেন্ড থিং যেটা আছে, মোর ভিসা অ্যাভেলেবল। 75টি দেশের বিরুদ্ধে যে আছে ইমিগ্রেন্ট ভিসা কমপ্লিটলি বন্ধ থাকার কারণে ইউএসসিআইএস যে অ্যাডজুডিকেশন হোল্ড আছে এটি কিন্তু কমপ্লিটলি বন্ধ। সো ভিসা নাম্বার এখন এই কারণে আমেরিকার ভিতরে অনেক কিন্তু খালি হচ্ছে। সো যারা বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করেছেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে। স্পেশালি আমি জানি F2A ক্যাটাগরিতে এটা কারেন্ট রয়েছে। এমপ্লয়মেন্ট বেসড ভিসার ক্ষেত্রে EB2, EB3 এটিও কারেন্ট রয়েছে। তবে চীন অ্যান্ড ইন্ডিয়া অ্যান্ড চায়না ইজ আউট অফ দিস ওয়ান। সো যদি আপনি পেশাগত হয়ে থাকেন, এক্সেপশনাল ইন্ডিভিজুয়াল,
ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার NWI যেটি আছে, আপনি প্রক্রিয়া শুরু করতে পারেন এবং আপনার জন্য একটি ভালো তা এটার অধীনে পড়তে পারেন, আপনি লেবার সার্টিফিকেশন প্রসেস বাইপাস করতে পারেন। ওকে, EB-2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার যেটি আছে, এটির মাধ্যমে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। এখানে একটি প্রবলেম আছে, প্রবলেমটা কি, আপনাকে কিন্তু আমেরিকাতে লিগাল স্ট্যাটাস বজায় রাখতে হবে। আপনি যদি লিগাল স্ট্যাটাস না থাকে আপনি কিন্তু এটি করতে পারবেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। না, শেষ একটি ব্যাপার যেটি হচ্ছে সেটি হচ্ছে দ্য বার্থ রাইট সিটিজেনশিপ আপডেট। আপনারা জানেন বুধবার এটির শুনানি হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে ছিলেন কোর্টে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কোনো আমেরিকান প্রেসিডেন্ট একটি শুনানি বসে শুনেছেন। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি। নাও এই যে বার্থ রাইট সিটিজেনশিপে আর্গুমেন্ট হয়ে গেল, এটির রাইটই আসবে জুন মাসে, কিন্তু প্রিলিমিনারি যে কথাবার্তা আমরা শুনলাম সেটিতে বোঝা যাচ্ছে যে আর্গুমেন্ট যে কোনো দিকে যেতে পারে। যদি এটি নাকচ হয়ে যায়, অর্থাৎ বার্থ রাইট সিটিজেনশিপ দেওয়া হবে না যদি বাবা বা মার কেউ একজন পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেনশিপ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এরপর থেকে জন্ম নেওয়া কোনো শিশুই কিন্তু আর এখানে, যদি আপনি অস্থায়ী ভিসায় থাকেন, নন ইমিগ্রেন্ট ভিসা থাকেন, স্টুডেন্ট থাকেন, ব্যবসায় থাকেন, আপনার ছেলে মেয়ে আর কোনো দিন আমেরিকার সিটিজেন হতে পারবে না। For 150 years, the 14th Amendment was very clear. If you are born here, you are the US citizen. এখন এটা কি হবে জুন মাসে সেটি আমি বিস্তারিত তুলে ধরবো। আজকে সময় স্বল্পতার কারণে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।